এখন বেলা 1টা বাজে প্রায়। তো আজকের দুপুরবেলা কোনো খাবার বা আশ্রয় জুটলো না। পরপর দুটো আশ্রম খালি দেখলাম, তারপরে একটা দোকানের ধারে বসলাম। তো এখানে গ্রামবাসীরা একটু অন্যরকম, এটা গুজরাটের মধ্যে, গুজরাট সম্বন্ধে অন্যরকম ধারণা ছিল। বরঞ্চ ভিল এলাকায়, আদিবাসী এলাকায় তারা পরম যত্নে নিজেদের কিছু না থাকলেও খেতে দিয়েছে। আর এখানে সকলে আশ্রম দেখিয়ে দিচ্ছে, কিন্তু একের পর এক আশ্রম দেখলাম বন্ধ। তো তৃতীয় যে আশ্রমটা পড়লো সেটা রাস্তা থেকে বেশ খানিকের ভিতরে। তো এক মা, তিনিও ওই আশ্রমের পথ দেখালেন, কিন্তু আমার মন সায় দিল না। যে তৃতীয়বার যদি দেখি যে সে আশ্রমও বন্ধ, বা তারা যদি দেখলাম অসময়ে গেছি তারা মুখ কাঁচুমাচু হয়ে আছে, তো এসব দেখতে চাই না বলে আর 5 টাকার বিস্কুট খেয়ে নিলাম। তো মায়ের রাস্তায় সব দিন যে খাবার জুটবে তা তো না, তবে পেট তো কথা শোনে না। সকাল থেকে 16 কিলোমিটার পথ হেঁটেছি, আর দুপুর এখন খররৌদ্র, মানে যে কী তাপ ভয়ানক বলে বোঝানো মুশকিল। জলও কম আছে, তাই সই। আসলে আমরা, আমাদের মতো লোক, আমরা তো ধর্মপথে নেমেছি। মাঝে মধ্যে ভিক্ষা চেয়ে আমরা অনেক সময় আহার পাই বা রান্না করি, কিন্তু ভিখারি তো নই। তো যেখানে জনগণ তারা জানে একটা ক্ষুধার্ত মানুষ যাচ্ছে, তো তারা যদি আশ্রমের পথ দেখিয়ে দেয়, এবং তারা জানেও না যে আশ্রমটি খোলা আছে কিনা বা আদৌ সেখানে সেবা পাওয়া যায় কিনা, তো তারা নিজেরাও এক মুঠো দিতে পারে। তো তা না করে পত্রপাঠ বলে দেয় এই তো আধা কিলোমিটার, তো সেখানে আর ভিক্ষা চাওয়ারও রুচি থাকে না। যাই হোক, মায়ের পথে কারোর সম্বন্ধে সমালোচনা করাও নিষেধ, উচিতও না। মনের মধ্যে সেরকম কোনো ক্ষোভ পুষে রাখারও কোনো সুদূর সম্ভাবনা নেই। সুতরাং ওই বিস্কুট আর জল একটু খেলাম, পিঠের যে সকালের ভিজে কাপড় সেগুলো একটু শুকিয়ে নিলাম, পাটাও একটু বিশ্রাম পেল। পরবর্তী গন্তব্য মাথাসর। তো সেও এখান থেকে 8-9 কিলোমিটার রাস্তা। তা সকাল থেকে অলরেডি 16 কিলোমিটার রাস্তা পেরিয়ে এসছি। তো এখনও সামনে আরও 8-9 কিলোমিটার রাস্তা আমাকে পাড়ি দিতে হবে। তারপর রাত্রের খাবার পাবো, তবে দিনের আশ্রয়টুকুও পাবো। তো দেখা যাক। মা এতদিন তো ভরপেট খাইয়েছেন, কত আনন্দ দিয়েছেন। আজকে একটা দিন কষ্ট তিনি হয়তো জেনে বুঝেই দিয়েছেন, এটাই তার দয়া, এটাই মনে ভাবতে হবে। নর্মদে হর। তো সারাদিনে 28 কিলোমিটারের উপরে রাস্তা চলা হয়ে গেছে। প্রচণ্ড ক্লান্ত, বিধ্বস্ত অবস্থা। দুপুরে কোনো ভোজন জোটেনি। তো সাথীরা যে রাস্তায় যে যে যা আমার সঙ্গে দেখা হচ্ছে, আমি আজকে অভুক্ত আছি তারা জেনে গেছে। কেউ বিস্কুট, কেউ একটু গুড়, কেউ একটু বাদাম এসব দিল। তো এটি আজকের দিনের মধ্যে 15-16টা এরকম উঁচু উঁচু পাহাড় চড়তে হয়েছে। ওই যেমন দূরে দেখা যাচ্ছে এই পাহাড়টি প্রায় তারই সমতুল্য। তো উঁচু উঁচু পাহাড় চড়াই এরকম 15-16টা করতে হয়েছে। আর এই যে দূরের পাহাড়টি দেখা যাচ্ছে তার ওপাশেই আছেন মা। কিছু দূরে, এখান থেকে 1 ঘন্টা আগে মায়ের দেখা এক ঝলক পেয়েছিলাম। তো ক্লান্তি, খিদের চোটে আর মায়ের সে রূপ দেখাতে পারিনি। এখন পড়ন্ত বিকেল, এখন 4:30 বেজে গেছে, তাও রোদের তেজ ভয়ানক। তো এই জায়গার এই সৌন্দর্যটুকু না দেখিয়ে পারলাম না। অদ্ভুত জায়গা, সব জায়গা এক সময় একদম দুর্গম তো বটেই, মানে অগম্য ছিল। জঙ্গলি অধিবাসীদের বাস ছিল।
আর রাজত্ব করতো সাপর জন্তু। তো সেসব দিন চলে গেছে। এখন এই জায়গাটি সুন্দর, তবে এই রাস্তা দেখে ভুলবেন না, এর পিছনে নিচে রাস্তা এত ভয়ঙ্কর, এইরকম পাথুরে রাস্তা, এবড়ো খেবড়ো, ভয়ঙ্কর, মানে পায়ের তলায় যেন নিচ থেকে কেউ বাড়ি মারছে এরকম মনে হচ্ছে। আজকের মতো এরকম নিষ্ঠুর রাস্তা, দীর্ঘ পথ, খাদ্য জল ছাড়া ভাবাই যায় না। তো এ পাহাড় ছেড়ে আবার ওই পাহাড়ে চড়তে হবে, ওই যে দূরে দেখা যাচ্ছে ওই পাহাড়ের চূড়োতেই সম্ভবত আজকের শেষ গন্তব্য, চৈতন্য আশ্রম মাথাসার। তো মাথা এবং সর মানে দুটোই, সার মানে শির, তা মাথা আর দুবার মাথা বলার কী দরকার, কি মাথা ধর বললেই হয়ে যেত। যাই হোক, নাম দিয়েছে মাথাসর, তার মানে মনে অন্য মানে আছে। যাকগে, মানে খুঁজে আর কাজ নেই। কিন্তু ওই যেখানটা অবধি পৌঁছানো এখনও 1 কিলোমিটারের উপর রাস্তা, মনে হচ্ছে আর পারবো না, পা ভেঙে আসছে, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। নিষ্ঠুর রাস্তা, এখানে এখনও এমনকি রাস্তায় কারোর বাড়িতে থাকবেন খাবেন সেরকম, হ্যাঁ বাবা থেকে যাও এরকম ভরসা দেওয়ার লোকও নেই, ভয়ানক জায়গা। তো এতদিন সে ভাবতাম ডিন্ডোরির আশপাশের এলাকাটা বোধহয় অত্যন্ত গরিব এবং খুব গ্রাম্য এলাকা, নির্জন, এখানে জনবসতি আছে কিন্তু আশ্রয় দেওয়ার কেউ নেই, এটাই হচ্ছে তফাৎ। দুপুরে তাই কত গরিব এলাকায় পুরো পাহাড়ের চূড়ায় যেখানে কেউ কিছু নেই সেখানে ভরপেট খাবার পেয়েছি। আর এখানে মায়েদের বললাম খুব ক্ষুধার্ত, তারা আশ্রমের রাস্তা দেখিয়ে দিল। এমন সব আশ্রম যেখানে কেউ থাকেও না, বন্ধ হয়ে পড়ে আছে। যাই হোক, সেসব কাটিয়ে পিছনের সহযাত্রী তারা এগিয়ে এসে টুকটাক খাবার জুগিয়েছে। দোকানপাট তো এর কাছাকাছি কোনো কিছুই নেই, সব পিছনে ফেলে এসছে অনেক আগে, তো তাই বা কম কি। ঠিক আছে, আর দিনের শেষে ওই পাহাড়ের চূড়ায় এখান থেকে 1 কিলোমিটার দূরে আশ্রয়, নর্মদে হার। তো সূর্য দেবতার উদয়কাল আসন্ন, তো সূর্য দেবতার বন্দনা করেই এবার পথ চলা শুরু করি। ওম ভূর ভুবস্সঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। সমতল ভূমিতে সূর্যোদয় অলরেডি হয়ে গেছে, তো এখানে সূর্য দেবতা পাহাড়ের আড়ালে ঢাকা পড়ে আছে, তো সেই জন্য দেখা যাচ্ছে না, কিন্তু তার রক্তিম আভা জঙ্গলের উপরে ছেয়ে ফেলেছে। তো এইরকম এক পাহাড় থেকে নামলাম, আরেক পাহাড় ধাপে ধাপে চড়ছি। এই ভোরে শরীরে অলরেডি ঘাম জমে গেছে, কোনো এক জায়গায় টুপি খুলতে হবে, খুলে চলতে হবে। তো আমরা এই দলটাতে সকালবেলায় 8-10 জন আছি, বিভিন্ন প্রদেশের মানুষ, আর সাথে 2 মাতাজি আছেন, তারা অনেক বেশি শক্তিশালী আমার থেকে, প্রচণ্ড তেজে তারা চলতে পারেন। তো আজকের লক্ষ্য গোরা কলোনি। দেখুন কি অপূর্ব দৃশ্য, মুনি ঋষিদের মতো এক পায়ে ধ্যান করছে এই বড় বড় গাছ পাহাড় চূড়ায়, আর আমরা কয়টি মানব সন্তান চলেছি মায়ের কৃপা লাভের আশায়। তো 2 কিলোমিটার পথ এগিয়ে এসছি,
এখন গোড়া কলোনি 15 কিলোমিটার, তাহলে 4 ঘন্টার রাস্তা। তবে পাহাড়ি রাস্তায় টানা তো 4 ঘন্টা চলা যাবে না, তা 5 ঘন্টাই ধরে রাখতে হবে। ঘন্টায় 3 কিমি বেগে, বিশ্রাম সহ। অপূর্ব রঙের ছটা খেলে যাচ্ছে চারিদিকে, ভারী সুন্দর। তো এই সুন্দর প্রকৃতিকে অনুভব করতে করতেই চলি। ওম রুদ্রদেহায় বিদ্মহে মেকালকন্যকায় ধীমহি তন্নো রিবা প্রচোদয়াৎ। ওম রুদ্রদেহায় বিদ্মহে মেকালকন্যকায় ধীমহি तन्नो रीवा प्रचोदयात्। ओम रुद्रदेहाय विद्महे मेकलकन्नकाय धीमहि 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 तन्नो रीवा प्रचोदयात्। আমি একা রইলাম ঘাটে, মানুষে বসে
লোপাটে দয়াল তোমার বিনা ঘোর সংকটে না দেখি উপায় পরে লয়ে যাও আমায়। তো এখন সেই সমুদ্র পার আমাদের গন্তব্য বিমলেশ্বর ধাম। বিমলেশ্বর ধামে হাঁসট জায়গাটার এলাকাটার নাম। হাঁসটে বিমলেশ্বর ধামে আমাদের নৌকো পার হয়ে সমুদ্রের ভিতর দিয়ে নর্মদা মায়ের অন্য তীরে আমাদের পৌঁছতে হবে। এই একবারই নর্মদা মায়ের ধারাকে লঙ্ঘন করা হয়, আর না। তো ওই পারই আমাদের লক্ষ্য। তো ওই বলে সবাই এগিয়ে যায়, আমার ছোট ছোট পা। তো দূরত্ব হয়তো দিনের শেষে একই জায়গায় পৌঁছাবো, কিন্তু আস্তে আস্তেই হাঁটি, আপন মনে মায়ের সাথে কথা বলতে বলতে হাঁটি, মায়ের নাম স্মরণ করতে করতে, মায়ের বীজ মন্ত্র উচ্চারণ করতে করতে। তাতে পথের একাকিত্ব কেটে যায়। রোজ দিনই অনেক সঙ্গী সাথী জোটে, কিন্তু মূলত আমি একা, মূলত সবাই একা। সাময়িক সঙ্গী সাথী সব জুটে যায়, আবার তারা পিছিয়ে পড়ে। সবাইকে ছেড়ে একদিন হয়তো আমিও চলে যাব। তো তার আগে এ পথ চলার যেন আর শেষ নেই। দূরে আজ সকাল থেকেই প্রায় 4টে পাহাড় চড়া এবং নামা দুটোই হলো। এই যেমন এই পাহাড়টি অনেক দূর লম্বা, মোটামুটি সমতল পথ, হালকা চড়াই উতরাই। এরপরে আবার অনেকটা নামতে হবে, ওই যেমন দেখতে পাচ্ছি। তারপর ওই সামনের ওই পাহাড়টি আবার ধীরে ধীরে চড়তে হবে। তো কয়েকদিন ধরে এই চলছে, তাই চলুক, তাই সই। আর বাঁ পাশে অনেক উঁচু উঁচু পাহাড়, বেশ কাছের দিয়েই যাচ্ছে। সব পাহাড় জনবিরল, দুই একটা কুঁড়ে ঘর যেমন এই দেখা যাচ্ছে। মানে যেখানে একটু চাষ বা যেখানে একটু জলের সামান্য সুযোগ আছে, দূর থেকে বয়ে এনেও কাজ চালানো যায়, সেখানে এই কুঁড়ে ঘর আছে। আর সকাল থেকে অনেক পাখির কিচিরমিচির দেখতে পাচ্ছি, অনেক বড় বড় পাখিও আছে। বিশেষত এখানে অনেক বাজ পাখি দেখছি। নদীর তীরেও তারা শিকারের জন্য বসে থাকে। আর এই যেমন এই গাছে একটি খুব কাছেই বসে আছে একটি বাজ পাখি। ও আমাকে দেখছে, বেশ বড় ফেরো চেহারা, পাহাড়ি বাজ। এই তো এর একটা ছবি নিয়ে রাখি। এছাড়া নীলকণ্ঠ পাখি, ঝাঁক, ঘুঘু, তারপরে ছোট ছোট অনেক পাখি তারা আছে। না, এ ছবি নেওয়া মুশকিল এত দূর থেকে। ওই গাছের ডালে বসে আছে, শুকনো গাছটির ডালে। ঠিক আছে, এগিয়ে যাই। এখন অনেকটাই নিচে নামতে হবে। টিয়া পাখির ঝাঁকও আছে। খতরনাক বা বিপজ্জনক বন্যজন্তু আছে, তারা সাধারণত মানুষজনের কাছে আসে না। আর জঙ্গলি অধিবাসীরা, তারা তো রাত্রে ঘরের থেকে বেরোয় না। তারা যখন বেরোয়, যখন নিরাপদ সময় হয়, মনে করে যে এইবার বেরোনো যেতে পারে, তখন তারা বেরোয়। রাত্রিবেলাতেও ওরা, বন্য জাতিরা, তারা নিশাচর প্রাণীদের মতোই দেখতে পায়, অনেক দূর থেকে বিপদের আভাস পায়। তো এখন এই জঙ্গলে কিছু কিছু পলাশ গাছ একদম ফুলে ভর্তি হয়ে আছে, যেমন এই একটি। আচ্ছা,
নর্মদে হার। তো এই যেমন এই গাছটি পলাশে ভর্তি, আর কত মিষ্টি স্বর পাখির। পাখির কিচিরমিচিরি যেন কোনো পূর্ণ দিব্য মন্ত্রের মতো শোনাচ্ছে কানে, এত সুন্দর। নর্মদে হার। আজ মাথাসর আশ্রম থেকে, এটা নিত্যানন্দ আশ্রম, তো এই নিত্যানন্দ আশ্রমে এক গৃহী সাধু থাকেন, হ্যাঁ, তিনি সেবা কার্য চালান। তো এই আশ্রম থেকে এই পাহাড়ি জঙ্গল পথে রওনা হয়ে গেলাম। 6:35 রওনা হয়েছি। সূর্য দেবতা উঠতে এখনও 40 মিনিটের মতো বাকি, তারও বেশি। তো তার আগে আগে অন্ধকারেই রওনা হয়েছি। আমরা একদল আছি মোট। তো দুই পাশে পাহাড় আর জঙ্গলের রাস্তা, তবে রাস্তাটি খুব সুন্দর। কালকের যেমন দীর্ঘ পথ চলতে হয়েছে খুব খারাপ রাস্তার মধ্যে দিয়ে, আজকে তা নয়। তো সকালে উঠে স্নান, পূজা, প্রাতঃকৃত্য সব ছেড়ে গরম সুন্দর আদা চা খেয়ে রওনা হলাম। তো ভোরে এই আবছা অন্ধকারে এই জঙ্গল পথে চলতে একটা সুন্দর একটা আনন্দের অনুভূতি। আর শিরশিরে ঠান্ডা হাওয়ার ইমেজ, মাথায় গরম টুপি পরে আছে। তো এই জায়গা হচ্ছে শূলপনেশ্বর মহাদেবের খোদ এলাকা। অসংখ্য পাহাড়, বিশাল বিশাল পাহাড়। তার একটি দুটির মানে সরল রেখা অনুযায়ী পাহাড়ের উপর থেকে এখন যেমন তীব্র গতিতে নিচে নামছে, অনেকটা নিচে। তো এইরকম কত যে পাহাড় চড়েছি আর উঠেছি, কাল শেষ পর্যন্ত পা ব্যথা হয়ে গেছিল। শরীরও শক্তপোক্ত হয়ে যাচ্ছে ক্রমশ। দুই পাশের গাছগুলো যেন মুনি ঋষিদের মতো স্তব্ধ হয়ে ধ্যান করছে এক পায়ে খাড়া হয়ে। আগেকার দিনে অনেক মুনি ঋষি এরকম এক পায়ে খাড়া হয়ে ধ্যান করত। তো এইসব মুনি ঋষিরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে ধ্যান করছে দুই পাশে। প্রচুর গাছ, প্রচুর গাছ, ছায়া ঘেরা জঙ্গল। তো রাতের অন্ধকারে সবই মনে হচ্ছে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে সব। তার একটু আলো ফুটুক, তারপর ভিডিও করব। নর্মদে হাট। নর্মদে হার, নর্মদে হার। তো এই জায়গাটি একটি ভয়ানক ভূস্খলন স্থল। এখান থেকে এই বড় বড় পাথর এই ধসে পড়েছে। তো খাড়া রাস্তাও ধসে গেছে। এসব বর্ষার সময় হয়েছে। তো দূরে পাহাড়ের উপরে ছোট্ট বাচ্চারা নর্মদে হাট জানাচ্ছে। তারা জানে যে অত দূর থেকে লজেন্স চকলেট পাবে না, কিন্তু সাধুদের নর্মদে হার বলা উচিত। এটা তাদের স্বাভাবিক জ্ঞানের বলেই তারা করছে। ছোট ছোট শিশু, তারা তো বোঝে না। সাধুদের কাছে নর্মদে হার বললে একটা লজেন্স বা চকলেটদের ভাষায় হয়তো জুটে যেতেও পারে। গরিব দুঃখী স্থানীয় জনবাসী তারাও অনেক সময় টাকা চেয়ে নিচ্ছে। তো সামান্য যতটুকু সম্ভব দিচ্ছি তাদের কাছে, তো বেশি নেই।
তো এইভাবেই পথ চলতে হবে। আবার চড়ছি উঁচু পাহাড়টির উপরে। আমার সাথীরা অনেকে এগিয়ে গেছে অনেকটা। তো এই হচ্ছে এখানকার প্রকৃতি। নিচ দিয়ে বয়ে চলেছে একটি পাহাড়ি নদী। নদীতে জল নেই, বর্ষার সময় জলধারা বয়ে যায়। তো ওই জায়গাটি প্রচণ্ড ধসপ্রবণ দেখছে। বড় বড় পাথরের চাইও খসে পড়েছে, আর উঁচু পাহাড়ের উপর থেকে ধস নামাই স্বাভাবিক। নর্মদে হার। আচ্ছা, সকাল 10টা নাগাদ বেরুলাম। পিছনে খরবানি, এই খরবানি গজানন বাবার আশ্রম আছেন। গজানন বাবা এই অঞ্চলের সিদ্ধ মহাত্মা ছিলেন। তার নামে অনেক ধর্মশালা, অনেক বড় বড় সংস্থা তৈরি হয়ে গেছে। তারা পরিক্রমাকারীদের নানাভাবে সাহায্য করেন। এই গজানন বাবার উদ্যোগে পেছনে খরবানি যে আশ্রম, এই আশ্রমে আদিবাসী ক্ষেত্র। এখানে প্রতিদিন স্থানীয় আদিবাসী বাচ্চাদের ভোজন করানো হয়, 150-200 বাচ্চা। প্লাস এর সঙ্গে কন্যা পূজন মাসে 2-3 বার তার আয়োজন করা হয়। তো সেই মহাত্মার পুণ্যস্থান এটি। তার নিজস্ব অন্নক্ষেত্র ছিল এইটি। ভিতরে গজানন বাবার সুন্দর না মূর্তি না, ছবি খুব সুন্দর। আর সেসব আছে। জায়গাটির একটি পূর্ণ একটা ভাব ক্ষেত্রটিতে আছে। তা উনি এক ভদ্রলোক ওখানে থাকেন, তিনি মহারাষ্ট্রের লোক। তো তিনি ওখানে দেখাশুনো করেন এই আশ্রমটির, তদারক। তো তার কাছ থেকে কতগুলো নতুন তথ্য পেলাম। দেবগঙ্গা নদী যেখানটায় পার হয়েছিলাম, ঠিক সেখানটাই বেশ কতগুলো পতাকা ছিল, কয়েকটা পাথরের খণ্ড। তো জানতাম না, বা জানার সুযোগ হয়তো ঘটেনি। তো ওই মহারাজ বললেন, ওখানে তো আপনি কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন তাই না? তো আমি বললাম, হ্যাঁ দাঁড়িয়েছিলাম। তো বললে, দেখুন ওই জন্যেই আপনি হয়তো জানেননি, কিন্তু ওই যে দাঁড়িয়েছিলেন ওইটাই মায়ের ইঙ্গিত। ওইখানেই একটি গুহার মুখ আছে। ওই গুহাটি সোজা পাহাড় পর্বত ভেদ করে এই শূলপাণেশ্বর মহাদেব অবধি ছিল। তো এখন তো শূলপাণেশ্বর আদি মন্দির জলের তলায়, জলমগ্ন। তো এই শূলপাণেশ্বর মহাদেব সম্বন্ধে কয়েকটি ভুল ধারণা আমার ছিল। তো এই শূলপাণেশ্বর মহাদেব কিন্তু সৃষ্ট রাবণই প্রতিষ্ঠাতা ছিলেন। তো এটা হচ্ছে ত্রেতা যুগের সঙ্গে জড়িত, এত প্রাচীন মন্দির। তো সরকার থেকে এমনকি বিদেশি রাষ্ট্রের সহায়তাও যে চেষ্টা করা হয়েছিল শূলপাণেশ্বরকে ওখান থেকে ওঠানোর, কিন্তু সে সম্ভব হয়নি। এত শক্ত ভূমির উপরে, এত নিরেট বিশাল পাথরখণ্ডের উপরে, যেটাকে কাটা বা উপরে তোলার বহু চেষ্টা করেও কিছুভাবে করা সম্ভব হয়নি। তো যাই হোক, শূলপাণেশ্বর জলমগ্ন অবস্থায় চিরদিনের মতো ধ্যানমগ্ন হয়ে গেলেন। তো এইটাই মনের দুঃখ, যে বাবার দেখা সেখানে তার ক্ষেত্রে আর হবে না। বাবা এখন অন্য রূপে অন্য স্থানগুলোতে বিরাজ করছেন। তো এই একটি। দ্বিতীয় কথা, শূলপাণেশ্বর মহাদেব যেখানে তার ত্রিশূলটি ধুয়েছিলেন অন্ধকাসুর বধ করার পর, সে স্থানটি এই দেবগঙ্গার সঙ্গম নয়। সে স্থানটি ছিল বড়বানী জেলার সঙ্গে যুক্ত। ওইখানে কোথাও তার ত্রিশূল তিনি ধুয়েছিলেন, এটা জানতে পারলাম। আর উপরে যে ভৃগুতুঙ্গ পাহাড়, তার গুহা গহ্বর, এগুলো ঠিক কোথায় অবস্থান শৈলেন্দ্র নারায়ণজি একরকম বলেছেন, কিন্তু তার সঙ্গে বাস্তবতার যোগ সম্ভবত নেই। উনি সম্ভবত কারুর কাছ থেকে শুনেছিলেন, কিন্তু হয়তো নিজে সেখানটা দেখেননি বা দেখার সুযোগ হয়নি। ঠিক জানি না, বুঝতে পারিনি। কারণ তার লেখার যে 7ম খণ্ড, সেখানে কিছু ধোঁয়াশা আছে। কারণ সেই অংশটি তার পুত্রের সম্পাদনায় ঘটেছে, এবং
এই জায়গাগুলোর সম্বন্ধে খুব স্থির বর্ণনা নেই। তো এইগুলো বললাম। আচ্ছা, সাধু বাবা পরামর্শ দিলেন যে সামনে ভারতী আশ্রম আছে, শুলপানেশ্বর নতুন যে মন্দির তার পিছনেই জায়গাটা মোটামুটি খুব একটা লোকজন থাকে না। তা ভালো ভারতী আশ্রমে থাকলে আজকের দর্শন, সন্ধ্যা আরতি এগুলো দেখতে পারবো নতুন মন্দিরে। তো আজকে বেশি দূর আর যাবো না, মাত্র 7 কিলোমিটার রাস্তা। এইটা পার হয়ে ভারতী আশ্রমে থেকে যাব আজকের, এখানেই যাত্রা সমাপ্ত করব। আর 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে ওখানটায় পৌঁছে যাব, ওখানেই সারাদিন সারা রাত কাটাবো। নর্মদে হর। আমার জন্মের পর থেকে ধর্মীয় পরিবেশেই বেড়ে ওঠা, কিন্তু সেই পরিবেশের মধ্যেও ছিলাম প্রচণ্ড অভিমানী, জেদি, একরোখা এবং ষড়রিপুর সমস্ত গুণের প্রাবল্য নিয়ে এগিয়ে চলা। এই করতে করতে এক সময় ধন সম্পত্তির চূড়ান্ত অবস্থান পর্যন্ত পৌঁছে গেলাম, দারিদ্র্য থেকে। তারপর সেই অর্থ সমুদ্রের ভাণ্ডারের তীর পর্যন্ত পৌঁছে আবার সেখান থেকে ফিরে আসলাম নিঃস্বতা রিক্ততার পথে। তারপরে সংসার জীবন, তার পরিপূর্ণ আনন্দ নিয়ে বেড়ে ওঠা, এগিয়ে চলা। তারপরে বাবার বিয়োগ, তারপরে হঠাৎ ইচ্ছা হলো যাই মায়ের পথে বেরিয়ে পড়ি। মায়ের রাস্তা, জীবজন্তু, শিব শঙ্করের ভূমি সব দেখার ইচ্ছা মনের মধ্যে জাগলো, তাই পথে বেরিয়ে পড়েছি। তো এই চলার পথে একটাই নিয়ম, সর্বদা চিন্তা করা এই পথে আমি একা নই। যুগ যুগ ধরে বহু মুনি ঋষি তপস্বী, আজকে এখানে হয়তো পাকা রাস্তা, এইসব জায়গা ছিল গভীর জঙ্গল, তার মধ্যে তারা একান্তে ঈশ্বর সাধনার জন্যই এইসব জায়গায় এই পুণ্যক্ষেত্রে বাস করতেন। তো এখানকার প্রকৃতি, মাটি সব জায়গাতেই তাদের পুণ্য স্মৃতি এবং তাদের সেই তপভূমির দিব্য প্রভাব এখনও বর্তমান। তো সেটা অনুভব করতে হলে চাই সকল সময় সেই সত্য সুন্দরের নাম জপ করতে করতে যাওয়া। তো শেষে একটা কথা বলি শৈলেন্দ্রনারায়ণের কথায়, যে তার বাবা নাকি একটি কথা বলতেন, সে হচ্ছে, এ সংসার অন্ধপুরে পরম আশ্বাস আছে জগতের তরে, ঈশ্বরেরে খুঁজেছে যারা কাঁদিয়া কাঁদিয়া, কেহ তারা শূন্য হাতে ফেরে নাই ঘরে। তো আমিও এই পথে বেরিয়েছি পড়ন্ত বেলায়। তো জীবনের এই পড়ন্ত পালায় বেরিয়েও আমিও শূন্য হাতে ফিরব না, এইটাই আশা রাখি। নিশ্চয়ই শিবসুন্দর আমার সেই আশা পূর্ণ করবেন। নর্মদে হর। তো এই হলো খরবানি শিব মন্দির। তো এখানে এই সুন্দর শিবলিঙ্গ আছে, নর্মদা মাতা আছেন। তো এই নন্দী মহারাজ, গণেশ ভগবান আর হনুমানজি। তো এই জায়গাটা আমি খানিকক্ষণ বিশ্রাম নেব। এখানে প্লাগ পয়েন্ট আছে, এখানে মোবাইল চার্জ করব, তারপরে বিশ্রাম টিশ্রাম নিয়ে তারপর এখান থেকে রওনা হব।
তো জায়গাটি খুবই সুন্দর জায়গা। এই পাহাড় শ্রেণীর দূরেই আছেন মা, বেশ খানিকটা দূরে। যাই হোক, এই পবিত্র জায়গায় বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর রওনা হব, কারণ আমার গন্তব্য খুব বেশি দূরে নয়, 8-10 কিলোমিটার হবে। নর্মদে হয়। তো ঝড়বাড়ি শিব মন্দির, ঝড়বাড়ি একটি গুরুত্বপূর্ণ জায়গা। ওখানে বাস স্টপ দেখলাম একটা, সেখান থেকে আবার বাস ছাড়লো। তো ঝড়বাণী ওখানে শিব মন্দির আছে, সুন্দর একটি ফাঁকা জায়গা। সেখানে বিশ্রাম নিয়েছি প্রায় 1 ঘন্টার মতো বসে। শিব ঠাকুরকে প্রণাম করে ওখানে আমার মোবাইল একটু চার্জ দিয়ে নিলাম, কারণ চার্জ একদম ছিল না। তো বাড়িতেও ফোন করলাম করে এখন এই সুন্দর পথ দিয়ে নামছি। তো নামার পথটা প্রায় 1 ঘন্টা হয়ে গেল, ক্রমশ নামাই, আর কোনো ওঠা নেই। তো এই পথের শেষে একজন বলল 1.5 ঘন্টা লাগবে। তো এগিয়ে চলছি শূলপাণেশ্বর মহাদেবের নতুন মন্দিরের উদ্দেশ্যে। সেই মন্দিরের কাছাকাছি ভারতী আশ্রম আছে, বললো আশ্রমটি মোটামুটি ফাঁকা, খুব একটা ভিড়ভাড়টা হয় না। তো ওইখানে দুপুর কাটাবো। আশা করি আমার সাথীরা আমাকে ফেলে আরও এগিয়ে যাবে, কিন্তু আমি কিন্তু এখানেই রাত্রি কাটাবো শূলপাণেশ্বর মহাদেবের। ওখানে আরতি দেখব। নতুন মন্দির, পুরানো শূলপাণেশ্বর বাবা তো জল সমাধিতে আছেন। তো যাই হোক, তো এই পবিত্র জায়গা ছেড়ে আজকেই বিদায় নেওয়া ঠিক হবে না, এইটাই আমার চিন্তা। পিছনে খানিকটা দূরে একটা জায়গা থেকে যে বিখ্যাত সর্দার বল্লভভাই প্যাটেলের যে বিশাল লৌহ মূর্তি, সেই লৌহ পুরুষের সেই ছবি, সেই মূর্তি দূর থেকে দেখলাম এবং তার ছবি নিলাম। ওই ঝড়বাণী থেকে সামান্য কয়েক পা এগুলেই মূর্তিটি খুব সুন্দরভাবে দেখা যায়। তবে ওটা যেহেতু নর্মদা মায়ের বিশাল জলধারার পাশে, তো জলধারার যে কুয়াশা, যে ভাপ উঠছে, সেই ভাপের কারণে ছবিটি কিন্তু স্পষ্ট দেখতে পেলাম না, একটু আবছা দেখাচ্ছে। যাই হোক, পরিষ্কার বোঝা যাচ্ছে যে লৌহ পুরুষ দাঁড়িয়ে আছেন। এইটুকুই। বিরাট অর্থ ব্যয়ে নির্মিত আমাদের ভারতের মতো দেশে এক ঐতিহাসিক মানুষ, ঐতিহাসিক পুরুষ, সন্দেহ নেই। তার এত বিরাট অর্থ ব্যয় করে তার মূর্তি ওখানে বসানোর যৌক্তিকতা আমার মতো লোকের কাছে খুঁজে পাওয়া মুশকিল। 350-400 কোটি টাকা ব্যয় করে একটা মূর্তি নির্মাণ ভারতের মতো দেশের পক্ষে বিলাসিতা। তো আমরা মনে করি আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে, রাজনৈতিকদের দৃষ্টিভঙ্গি অন্যরকম। যাই হোক, মূর্তিটি সুন্দর, সকলে দেখতে যায়। ও টাকা আবার ঢেউ আসে সরকারের ঘরে। দেখতে গেলে কিছু বোধহয় ঢোকার জন্যে সেখানে পয়সা দিতে হয়, এরকম কিছু একটা শুনেছি। যাই হোক, আপাতত এই সুন্দর জঙ্গল পথে একা একা চলেছি। 2-1টা গাড়ি হর্ন দিতে দিতে এগোচ্ছে, কেউ প্রণাম করছে সাধু সন্ত দর্শনে। সাধু সন্ত তো না, সংসারী মানুষ। তবু আমিও আমার দণ্ডটি উঁচু করে তাদের প্রত্যাভিবাদন জানাচ্ছি। তো দুই পাশে এই পাহাড়ি, আমাদের দেশের এই ফণি মনসার মতো, তবে গোল কাণ্ডটি, ঘন ঝোপ, বিশাল বিশাল। তো এই ফণি মনসা ঝোপগুলো দিয়ে এগিয়ে যাচ্ছে। এতে দুটো একটা গোল মাকাল ফলও ঝুলছে। ওই একটি মাকাল ফল দেখা যাচ্ছে। মাকাল ফল কিন্তু তেলাকুচো ফল নয়, এটি গোল। ওই একটি ঝুলছে মরা ফলটি, পাকলে টুকটুকে লাল, অপূর্ব সুন্দর দেখতে। পাকলে একদম গোল বলের মতো ছোট্ট।
টেনিস বলের মতো। হ্যাঁ, জঙ্গল আর জঙ্গল, পাহাড় আর পাহাড়। হ্যাঁ, তবে ক্লান্ত লাগছে না, খুবই সুন্দর ছায়া ঘেরা পথ তো, ভারী সুন্দর। নর্মদে হার। তো এই দোকানটিতে এই ভদ্রলোক এখানে পরিক্রমাকারীদের সেবা দান করেন। তো এই তার দোকান। এই জায়গাটিতে আরও বড় করে উনি এখানে পরিক্রমাকারীদের যাতে অসুবিধা না হয়, সবাইকে সেবা দিতে পারেন, সেই জন্য উনি এই জায়গাটি তৈরি করছেন। নিচে দিয়ে জলধারা বয়ে যাবে আর উপরে সাধু সন্তদের বসে তাদের ভোজন প্রসাদী দেওয়ার ব্যবস্থা থাকবে। উনি আমাকে প্রায় জোর করে দুটি সিঙ্গাড়া খাওয়ালেন আর বললেন, বাবা আর 5 কিলোমিটার পথ এখনও দূর, 1 ঘন্টা তো লাগবেই, তো কিছু খেয়ে নাও। আমি বললাম একটি দাও, সে জোর করেই প্রায় দুটি খাওয়ালো। খুব সুন্দর সিঙ্গাড়া, আর সাথে চাও পান করালো। অন্য জায়গায় যেমন জিজ্ঞাসা করে, বাবা চায় খাওগে, পিওগে, তো যাই হোক, ইনি তা না, একদম রেডি করে হাতে ধরিয়েই দিয়ে ছাড়লেন, খেতেই হবে। তো তার সে একান্ত টান। খুব সুন্দর চা, মিষ্টতাও একটু কম। তো পান করলাম খুব তৃপ্তি সহকারে, পেটটিও ভরে গেল। এখন 1 ঘন্টা নিশ্চিন্তে বাবা শূলপাণেশ্বরের কাছে পৌঁছে যাব। আজকের রোদের তীব্রতা আছে, কিন্তু সাথে সাথে আছে সুন্দর মিষ্টি হাওয়া, একদম ঠান্ডা। এই পাহাড় চূড়াতেও, রুক্ষ পাহাড় চূড়াতেও ছোট ছোট কুঁড়ে ঘর আছে, আর এইরকম ফসল জমা করার স্থানও আছে। এর ভিতরে হয়তো বাজরার ওই এগুলো আছে, ওটা সময় মতো ওরা নামিয়ে নিয়ে ঝেড়ে নেবে, মাড়াই করে নেবে। আর অনেক নাম না জানা এরকম ছোট ছোট নদী মাঝে মধ্যে বয়ে চলেছে, বেশ তেজ তীব্র ধার। সেগুন গাছের জঙ্গল সব। গাছগুলো খুব সোজা সড়ক নয় বা সমান সুন্দর কাঠ নয়, ফাঁপা, কোনো জায়গায় গর্তযুক্ত। মানে পাহাড় কিন্তু ভয়ানক রুক্ষ। এখানে সব জায়গাতে যে সুন্দর পাহাড়ের নিচে জল আছে, শেকড় জল পাচ্ছে, তা পাচ্ছে না, যার জন্যে গাছগুলোর এই অবস্থা। তবুও এই প্রতিকূলতা নিয়েই গাছগুলো বেড়ে উঠেছে। তো এখনো 1 ঘন্টার পথ। মাঝে মধ্যে ছোট ছোট ভিডিও করছি রাস্তাটি দেখানোর জন্য। জঙ্গল পথ। তো এই জঙ্গল পথ শেষ হলেই মানে শূলপাণেশ্বর ঝাড়ি সমাপ্তি, আর মাত্র 5 কিলোমিটার দীর্ঘ পথ। এই শূলপাণির ঝাড়ির শুরু কিন্তু বেশ কিছুদিন আগে, বড়বানিরও আগে, মাকড়খেড়া বলে যে জায়গাটি ছিল, ওইখান থেকে শুরু হতো। বিশাল লম্বা, 250 কিলোমিটার 300 কিলোমিটার লম্বা পথ শূলপাণি ঝাড়ি। তো পায়ে হেঁটে সেই সুদীর্ঘ পথ পেরিয়ে এসছে। তবে আগে সেই দিনের সেই ভয়ঙ্কর যে সাপদ সংকুল, যে সেই পরিস্থিতি তো আজ একদমই নেই। এখন আছে এইরকম কোথাও সুন্দর রাজপথ, কোথাও আছে একটু এবড়ো খেবড়ো পাথুরে পথ। তবে চড়াই উতরাই একদম ভয়ানক কষ্টদায়ক কোনো কোনো জায়গায়। নর্মদে হার। কবে ভবের সুখ দুঃখ
চরণে দলিয়া যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া। চরণ টলি বেনা হৃদয় গলিবে না, কাহারো আকুল ক্রন্দনে কবে তৃষিত মরু ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দনে। কবে তাপিত এ চিত করিব শীতল তব পরশ করুণা পরশ চন্দনে। কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দনে। কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমারও নাম নিতে নয়নে ববে ধারা। এ দেহ শিহরিবে ব্যাকুল হবে প্রাণ, নন্দনে। একটু ভাবুক হয়ে পড়েছিলাম। বেশ কিছুদিন পরে মাকে ফোন করলাম এখানে পাহাড় চূড়ায়, কারণ শিব ঠাকুরের এই দিব্য বাসস্থান শুলপানি ঝাড়ি, তা শেষ হবার মুখে মাকে সমস্ত কিছু জানালাম, কেমন আছি, কিভাবে চলছি, কিভাবে দিন চলছে, কিভাবে মায়ের দয়া পাচ্ছে। তো সংসারের মধ্যে থেকে মোহমুক্ত হয়ে থাকা বড় কঠিন। বোধোদয় হয় মানুষের, হয়তো অনেক সময় দেরিতেই হয়, কি আর করা যাবে, যার যেমন কর্মফল, যার যেমন ভাগ্য। আপাতত এগিয়ে যাই আরো সামনে, নর্মদে হর। এই অঞ্চলে এইরকম একদম হলুদ রঙের এক ধরনের বাঁশ পাওয়া যায়। তো এই হলুদ রঙের বাঁশের ঝাড় 3-4টি লক্ষ্য করেছি, ভারী সুন্দর রং, একদম হলুদ। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষিয়ুর্মা অমৃতাৎ। তো মহাদেবের পরম শক্তিধর এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে চলেছি শুলপানেশ্বরের ঝাড়ির শেষ অংশ দিয়ে। এখানে গাছগুলো দেখুন, মনে হচ্ছে যেন পুড়িয়ে জ্বলে গেছে, এত রুক্ষ প্রকৃতি। জানুয়ারি মাস এখনো শেষ হয়নি, পাতাগুলো যেন ঝলসে গেছে, আর চারিদিকটা একটা বাদামি লালচে প্রকৃতি, কোনো সবুজ নেই, সব বাদামি হয়ে গেছে। তো এর মানে এই নয় যে গাছগুলো মরে যাচ্ছে, আবার কিছুদিনের মধ্যেই এগুলোতে সবুজ পাতা গজাবে, ছোট ছোট সেই পাতার সেই মুকুলও দেখা যাচ্ছে। আর কালিদাসের ভাষায় বললে কালে বর্ষন্তু পর্জন্যং ধরণীং শস্য শ্যামলা
লোকা সন্তু নিরাময়া। তার মানে যখন সুসময় আসবে, বর্ষাকাল আসবে, তখন আবার সেই মেঘ রাশি থেকে জলবিন্দু সঞ্চারিত হবে ধরিত্রীর বুকে। ধরিত্রী আবার শস্য শ্যামলা হয়ে উঠবে আর মানুষ শান্তি লাভ করবে। তো এই হচ্ছে প্রকৃতির নিয়ম। সেই জন্যে আপাতত এই রুক্ষ বন্য প্রকৃতির এই পাতা ঝরা বাদামি আভা থেকে ভয় পাওয়ার কিছু নেই। এটাও আগামী সুন্দর সময়ের আগমনের পূর্ব লক্ষণ। তো বহু পথ চলেছি সকাল থেকে, এখন 12:30 পেরিয়ে গেছে। 5:30টায় আজকে চলা শুরু করেছিলাম, মাঝখানে মাত্র ঘন্টাখানিক বিশ্রাম নিয়েছি। তো 7 ঘন্টা, প্রায় 7 ঘন্টার থেকে বাদ দিলেও 5.5 ঘন্টা থেকে 6 ঘন্টা পথ টানা হেঁটেছি, হাঁটছি আর হাঁটছি। দূরত্বে তো লেখা আছে মাত্র 17 কিমি টোটাল, কিন্তু 17 কিমি তো দূরের কথা, হিসাব মতো তো 20 কিমি রাস্তা চলা হয়েই গেছে। চলছি তো চলছে, তো আর দূরত্ব বেশি নেই বলে মনে হচ্ছে। আর হয়তো 3-4 কিলোমিটার পথ হবে গোড়া কলোনি, তো তার আগেই থেমে যাব। নর্মদে হর।